সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ শুটেতে, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। শুরুতে আজকে শিরোনামগুলো। যুদ্ধবিরতি নিয়ে উদ্ভট সব শর্ত নেতানিয়াহুর। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের দেয়া নতুন প্রস্তাব হামাসের সামনে উপস্থাপন করেছে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। তবে এতে হামাসের রাজি হওয়ার সম্ভাবনা কম। হামাসের মুখপাত্র বলেছেন, এবারের প্রস্তাবে এমন কিছু শর্ত আছে যা নিয়ে আলোচনা করতেও রাজি নন তারা। কারণ যুদ্ধবিরতির জন্য হামাসকে নিরস্ত্রীকরণের যে প্রস্তাব দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। হামাস বরাবরই দাবি জানিয়ে আসছে, যুদ্ধবিরতির যে কোনো চুক্তিতে গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ করতে হবে। সেই সাথে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার করতে হবে। তবে নতুন যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে বিষয়গুলো উল্লেখ করা হয়নি। যুদ্ধবিরতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হলেও গাজায় থামিনি আগ্রাসন। উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এতে প্রাণ গেছে আরও 17 ফিলিস্তিনির। এবার শিক্ষা প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিলেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভের জেরে ও ইহুদি বিদ্বেষ কমাতে নেওয়া পদক্ষেপের বিরোধিতা করায় হার্ভার্ডের উপর নামল শাস্তির খড়গ। কয়েক মাস আগে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এর মাঝেই হোয়াইট হাউসে আসে পালাবদল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই অন্যতম মিত্র দেশ ইসরায়েলের সমর্থনে নানা পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদি বিদ্বেষ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিছু শর্ত জুড়ে দিয়ে চিঠি পাঠায় হোয়াইট হাউস। এর মধ্যে পরিচালনা পদ্ধতির পরিবর্তন, লোকবল নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। সেই সাথে আমেরিকার মূল্যবোধের শত্রু এমন শিক্ষার্থীদের বিষয়ে সরকারকে অবহিত করা ও ইহুদি বিদ্বেষকে উস্কে দেয় এমন ঘটনার তদন্তের বিষয়ও ছিল চিঠিতে। তবে যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে হার্ভার্ড। চিঠির জবাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানায়, ট্রাম্প প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দেয়া চিঠিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালান গার্বার প্রশাসনের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জানান, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত শিক্ষাঙ্গনের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যেসব শর্ত দেওয়া হয়েছে তা মানলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোস করা হবে। এরপরই হার্ভার্ডের ওপর শাস্তির খড়গ নামায় ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের $220 কোটি সরকারি তহবিল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি $6 কোটি একটি চুক্তিও স্থগিত করা হয়েছে আইভি লীগের এই বিশ্ববিদ্যালয়টির সাথে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, ইসরায়েল বিরোধী বিক্ষোভ আর ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। আমরা যাচ্ছি তার কাছে। কিসলু, আমরা খবরের যেটা দেখতে পেলাম যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তহবিল স্থগিত করেছে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তো বিক্ষোভ হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের তহবিল কি স্থগিত হতে পারে? এক। আর দ্বিতীয়ত হচ্ছে, ট্রাম্প প্রশাসনের আগে বাইডেন প্রশাসনের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ হয়েছে। বর্তমানে কি শিক্ষার্থীরা বেশি নিপীড়নের শিকার হচ্ছেন বিক্ষোভের কারণে? যেটি জানা গেছে সে বিষয়ে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে শুধুমাত্র হার্ভার্ডের কথা আপনারা শুনছেন, কিন্তু মূলত 60টি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সারা যুক্তরাষ্ট্রের 60টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। এবং এটি আসলে এই 1964 সালের যে ডিসক্রিমিনেশন অ্যাক্ট, যে সিভিল রাইট অ্যাক্ট, সেটার অধীনেই এই চিঠি দিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। এবং তারা বলতে চাচ্ছে যে তখনকার যেই ডিসক্রিমিনেশন বিরোধী যে আইন করা হয়েছিল সেটি পরিপূর্ণভাবে এই বিশ্ববিদ্যালয়গুলো মানছে না। আমরা জানি এর পেছনের একটা রাজনীতিও রয়েছে। তো সেদিক থেকে আমরা প্রথম দেখছি হার্ভার্ড, কিন্তু এরই মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে চিঠি গিয়েছে তারা কিন্তু সেই খড়গের নিচেই রয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই সিদ্ধান্তের। কিন্তু তারা ইতিমধ্যেই চিঠিপত্র
যেটি পেয়েছেন তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে একজন বিশেষ করে একজন প্রফেসর তিনি কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অলরেডি মামলা করেছেন এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। আর অন্যান্য আমরা যেটি কিন্তু কলম্বিয়া সহ এবং প্রিন্সটন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তার শিক্ষকরা বা প্রফেসররা বা কর্তৃপক্ষ কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এছাড়া তো অবশ্যই সিভিল রাইট অর্গানাইজেশনগুলো রয়েছে। আর যে কথাটি আপনারা জানতে চেয়েছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আসলে যখন ডেমোক্রেটরা পাওয়ারে ছিল অর্থাৎ সরকারে ছিলেন বাইডেন প্রশাসন, তখন তারা কিন্তু এই বিশেষ করে অভিবাসনদের ক্ষেত্রে অভিবাসন নীতির ক্ষেত্রে এবং অভিবাসী শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশ আমি বলবো যে অভিবাসী বা শিক্ষার্থী বান্ধব একটি নীতি তারা মেনে চলছিল। এবং সেক্ষেত্রে যদিও আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের আমলেও এই বিক্ষোভের ক্ষেত্রে এর আগে যখন বিক্ষোভ হয়েছে তখনও কিন্তু সরকারি কিছু পদক্ষেপ ছিল, যেটি আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণে একটি প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু তারপরও সরাসরিভাবে শিক্ষার্থীদের উপরে এই ধরনের খড়গ কিন্তু এর আগে নেমে আসেনি, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের উপরে বা তাদের যে ব্যবস্থাপনার উপরে এই ধরনের নেতিবাচক যে সিদ্ধান্তের খড়গ সেটি কিন্তু এর আগে আমরা দেখিনি। তবে এটি নিঃসন্দেহে আমরা বলবো যে এই ধরনের, যদিও এটি কতটুকু বাস্তবায়নে সফল হবে ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত, বিকজ আইনি লড়াই চলছে আর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আসলে এখন শত শত মামলা চলছে, পড়েছে এবং হচ্ছে। তো সেক্ষেত্রে তবুও যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রের শুধু যে আভ্যন্তরীণ রাজনীতি কিংবা এই যে শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপরে হাত পড়বে তা না। আসলে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এটা আসলে রিসার্চ ওরিয়েন্টেড বেশ কিছু ফান্ড এখানে আছে, একটা গবেষণালব্ধ, এবং সেখানে বিদেশি শিক্ষার্থীরা আসেন এবং বিদেশি শিক্ষার্থীদের সেখানে কোটার একটি বিষয় রয়েছে, যেটি ট্রাম্পের এই সিদ্ধান্ত কিন্তু সেই কোটার বিরুদ্ধেই। যে যারা, যেমন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ফেডারেল সরকারের বিভিন্ন পদে যারা বিভিন্ন মানে বর্ণ ধর্ম এবং লিঙ্গ ভেদে বিভিন্ন ধরনের যে সুবিধার ভিত্তিতে চাকরি রয়েছিল তার বিরুদ্ধে কিন্তু তাদের সেই ব্যবস্থা নিয়েছে। একইভাবে কিন্তু এক্ষেত্রেও সেটি প্রভাব ফেলবে। এবং কিসলু আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইসরায়েল বিরোধী বিক্ষোভ বা ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলু। এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বৈশ্বিক বাণিজ্যে নানা প্রশ্ন এবং উদ্বেগ তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক। এতে কিছু দেশ লাভের মুখ দেখলেও অনেকের জন্য জটিল হবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হার যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক বাণিজ্যে সৃষ্টি করেছে গোলকধাঁধার। তবে আদতে বাণিজ্য সম্পর্কের জটিল সমীকরণের ভিত্তিতে লাভ ক্ষতির হিসাব কষবে দেশগুলো। শুধুমাত্র ২০২৪ সালের ব্যবসার তথ্যের ভিত্তিতে যে ১২২টি দেশের ওপর 10% শুল্ক চাপানো হয়েছে, গত বছর তার মাত্র 14টির সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল। অথচ চীন, ইইউ, জাপান, জার্মানির মতো দেশগুলোর সাথে আগের বছরই ছিল বাণিজ্য উদ্বৃত্ত। ২০২৪-এ নেদারল্যান্ডসের সাথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় $৫৫ বিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত ছিল, আর আয়ারল্যান্ডের সাথে ছিল ৮৭ বিলিয়নের বাণিজ্য ঘাটতি। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় দুটি দেশের জন্যই শুল্ক হার 20%। যদি ওষুধে শুল্ক ছাড় দেয়া হয় তাহলে আয়ারল্যান্ডকে গুনতে হবে 5%, আবার শিল্প নির্ভর স্লোভাকিয়াকে পরিশোধ করতে হবে 20%-এর বেশি। কিছু পণ্যে শুল্ক ছাড় থাকলেও দেশগুলোর সার্বিক ভোগান্তি খুব একটা কমবে না। নুসরাত মৌমি, চ্যানেল 24। তুরস্কের ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত আয়া সোফিয়া মসজিদে বড় ধরনের সংস্কার কাজে হাত দিতে যাচ্ছে এরদোয়ান সরকার। ভূমিকম্পের পর মসজিদের অবকাঠামো দুর্বল হয়ে যাওয়ায় এই সংস্কারে জোর দিচ্ছে তুরস্ক। সেই সাথে ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরাও সংস্কারের অন্যতম উদ্দেশ্য। সংস্কার প্রয়োজন আয়া সোফিয়ার। নির্মাণ নৈপুণ্যে প্রায় ১৫০০ বছরের ইতিহাস বুকে নিয়ে ইস্তাম্বুলে দাঁড়িয়ে থাকা অসাধারণ স্থাপনাটির গম্বুজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এত বড় সংস্কার কাজ হয়নি আগে। আয়া
আয়া সোফিয়ার সংস্কার কাজকে ইতিহাসের অন্যতম বৃহৎ সংরক্ষণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটির স্থায়িত্ব নিশ্চিত করা ও এর ঐতিহাসিক সংরক্ষণকে বেশি প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়া সোফিয়ার মতো স্থাপনার সংস্কার কাজ খুব সহজ হবে না। এই কাজে নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। তবে এটা বলতে পারি, এই সংস্কার প্রক্রিয়া মসজিদটির ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করবে। সংস্কারের ক্ষেত্রে গম্বুজের স্থাপত্যগত বৈশিষ্ট্য, গঠন ও শক্তির উপর বিশেষ নজর দিয়ে এটি এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর সৌন্দর্য ও গুরুত্ব অটুট থাকে। সংস্কার কাজ চললেও মসজিদে নামাজ আদায় করা যাবে, পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে সংস্কার কাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। বহু বছর ধরেই ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগে আয়া সোফিয়ার বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে গম্বুজের বাইরের অবস্থা বর্তমানে কেমন তা বলা মুশকিল। যখন গম্বুজের ওপরের আস্তরণ সরিয়ে ফেলা হবে তখন বোঝা যাবে ঠিক কত জায়গা জুড়ে সংস্কার প্রয়োজন। আয়া সোফিয়া একসময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা ছিল। অটোমানের আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত গির্জাটি প্রায় 900 বছর খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। 1453 সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতিহ তৎকালীন কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল জয় করেন। এরপর তিনি গির্জাটিকে মসজিদে রূপান্তর করেন। তবে 70 বছর আগে কামাল আতাতুর্কের শাসনামলে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করা হয়। আর বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 2020 সালে ঐতিহাসিক স্থাপনাটিকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। একই বছরের 10 জুলাই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের ঘোষণা দেন তুরস্কের শীর্ষ আদালত। সে সময় 86 বছর পর আবারও মসজিদে আজান দেওয়া হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে। রাজনৈতিক অস্থিরতা আর বিভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিল কলকাতাবাসী। শহরের নানা প্রান্ত থেকে বের হয় শোভাযাত্রা। আনন্দযাত্রায় পা মেলান নানা শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন পোশাক, গঙ্গা স্নান, হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় 1432কে বরণ করে নিলেন ভারতীয় বাঙালিরা। গোটা দিন যেন আনন্দে মুখর ছিল কলকাতার রাজপথ। আমরা এই শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে আকুতি তার প্রকাশ করতে চাই। নতুন বছরের গোটা উপমহাদেশ জুড়ে যে টেনশন চলছে, সাম্প্রদায়িকতা চলছে, তার বিরুদ্ধে মিলনের কথা, মঙ্গল শোভাযাত্রা, সম্প্রীতির কথা। ভারতীয় পঞ্জিকা অনুসারে 15ই এপ্রিল পালিত হয় পহেলা বৈশাখ। সকাল থেকেই কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ভেদাভেদ ভুলে তাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর মানুষ। ডাক দেন সম্প্রীতির। বিভেদের রাজনীতির অবসান হোক, সম্প্রীতি ফিরে আসুক এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা প্রসার ও সম্প্রচার হোক, কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়া ভাষা নয়। সবচেয়ে বড় শোভাযাত্রা হয় দক্ষিণ কলকাতায়। তীব্র গরম উপেক্ষা করে তাতে অংশ নেন শতাধিক মানুষ। শোভাযাত্রায় স্থান পায় নানা প্রতীকী, মুখোশ ও মনীষীদের বাণী লেখা পোস্টার। অন্যতম আকর্ষণ ছিল বাঙালি সংস্কৃতির ঐতিহ্য পালকি। রেস্তোরাঁগুলোতেও দেখা যায় বাঙালি ভোজের ব্যবস্থা। মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনার ধুম। পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরা, দিল্লি, পুনে, ঝাড়খণ্ডেও নানা আয়োজনে পালন করা হয় পহেলা বৈশাখ। নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।